এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে তুমি ধরে নাও 30 একক, তুমি ধরে নাও 30 একক, আর যে প্রস্থ রয়েছে এটাকে তুমি 20 একক ধরে নাও। বোঝা গেল? এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমি ধরে নিলাম 30 একক আর প্রস্থকে আমি ধরে নিলাম 20 একক। তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 30 হয় আর প্রস্থ যদি 20 হয়, তাহলে এর পরিসীমাটা কি হবে? তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বুঝতে পেরেছ? তাহলে 2 এখানে যেমন আছে রাখো, ব্র্যাকেট দাও। দৈর্ঘ্য কত ধরেছি আমরা? 30 লেখো এখানে, প্লাস প্রস্থ কত ধরেছি? 20। তাহলে 2 যেমন আছে রাখো, 2 এর পর এখানে কোনো চিহ্ন নেই, মানে কিছু গুণ আছে। 30 আর 20 যোগ করলে কত হয়? 50। তাহলে 2 এর সাথে 50 গুণ করলে কত হয়? 100। তাহলে 100 একক। তাহলে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30, প্রস্থ যদি 20 হয়, তাহলে তার পরিসীমা কী হবে? 100 হবে। তাহলে দেখো, এই আয়তক্ষেত্রের পরিসীমা যদি 100 হয়, এখানে যে বর্গক্ষেত্রটা রয়েছে তার পরিসীমা কত হবে? 100ই হবে, কারণ দুজনেরই পরিসীমা, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র উভয়ের পরিসীমাটা সমান বলেছিল। তাহলে এটাও 100 হবে। এবার দেখো, আমরা জানি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয়। তাহলে ধরে নিলাম বর্গক্ষেত্রে এই বাহুটা এ হলে এটাও এ হবে, এই বাহু এ হবে এবং এটাও এ হবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা বাহু এ হবে। আর আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? 4টে বাহুকে যোগ করবো, 4টে বাহুকে যোগ করলে কী হবে? 4a হবে। তাহলে 4a, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4a, মানে 4 গুণিত বাহু। তাহলে 4a, এটার মান কত পেয়েছি আমি? 100 পেয়েছি। তাহলে 4a বা 4a সমান সমান যদি 100 হয়, তাহলে এর মানটা তুমি কত পাবে? 100/4 পাবে। তাহলে কত পাবে? 100কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 25 হয়। দেখো, তাহলে বর্গক্ষেত্রটার পরিসীমা যদি 100 হয়, তাহলে প্রত্যেকটা বাহু কত করে পেলাম আমি? 25 করে পেলাম। কত করে পেলাম? 25 করে। আমি আর বাকিগুলো লিখলাম না। তাহলে দেখো, এই 4টে 25কে যোগ করলে আবার 100 পাবো। এবার দেখো, এর বাহুর দৈর্ঘ্য যদি আমি 25 পাই, তাহলে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার হয়। বাহুকে এখানে এ, তাহলে তার স্কোয়ার। আর এর মানটা আমরা কত জানি? 25। তাহলে তার স্কোয়ার করো। তাহলে 25 স্কোয়ার কত হবে? 625 হয়। তাহলে 625 বর্গ একক। বুঝতে পারলে? তাহলে দেখো, এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পরিসীমা যদি 100 হয়, তাহলে এর ক্ষেত্রফলটা আমরা কত পাচ্ছি? 625 বর্গ একক। আর দেখো আয়তক্ষেত্র, এই যেখানে আয়তক্ষেত্রটা যার দৈর্ঘ্য 30, প্রস্থ হচ্ছে 20 একক, তাহলে পরিসীমা তো 100 পেয়েছি। তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 30 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ কত? 20। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 30, তার সঙ্গে যদি 20 গুণ করে, 3 দুগুণে 6, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে 600। এবার তোমরাই দেখো, এই যে আয়তক্ষেত্রটা রয়েছে এর ক্ষেত্রফলটা কত পেলাম? 600 পেলাম। আর এখানে যে বর্গক্ষেত্রটা তার ক্ষেত্রফলটা কত পেলাম? 625। দেখো, এবার তোমরাই বলো কোনটার মানটা বেশি? 600 বেশি না 625 বেশি? 625 অবশ্যই বেশি। 625 বেশি মানে কোনটা? বর্গক্ষেত্র বেশি। তাহলে এর ক্ষেত্রফলটা বেশি, আর এর ক্ষেত্রফলটাকে এস দ্বারা চিহ্নিত করা হচ্ছে। তাহলে কি হবে? এস গ্রেটার দেন কি হবে? আর হবে। অর্থাৎ এস এর মানটা আর এর থেকে বড়, তার জন্য এখানে এস গ্রেটার দেন আর হবে। তাহলে বুঝতে পারলে যে এই প্রশ্নের উত্তরটার মধ্যে কি কনসেপ্টটা লুকিয়ে আছে এটা। ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 15.1-এর 19 দাগের সমস্ত অঙ্ক এবং 20 দাগের সমস্ত অঙ্কের সমাধান করব। এর আগের বিভিন্ন পার্টে আমি এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলির সমাধান দেখিয়েছি। তোমরা যারা আগের পার্টের ভিডিওগুলি দেখোনি, আগে তোমরা অবশ্যই আগের পার্টের ভিডিওগুলো দেখবে, তারপরে কিন্তু আজকে ভিডিওটা দেখা শুরু করবে। চলো তাহলে আজকে আমরা 19 দাগের অঙ্ক থেকে শুরু করি। দেখো, 19 দাগের অঙ্ক থেকে আমরা শুরু করব। দেখো, 19 দাগের অঙ্কে এখানে প্রশ্নে কি দেওয়া আছে? দেখো, 19 দাগের একের অঙ্কে এখানে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো, এগুলো এমসিকিউ, অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন। অর্থাৎ একটি অঙ্ক দেওয়া থাকবে, তার নিচে 4টি অপশন বা বিকল্প থাকবে। তোমাকে অঙ্কটি সমাধান করে দেখতে হবে নিচে দেওয়া 4টি বিকল্প বা অপশনের সাথে কোনটা ম্যাচ করছে, সেটা তোমাকে রাইট চিহ্ন দিতে হবে। চলো তাহলে আগে আমরা সমাধান করব, তারপরে দেখব কোন বিকল্পটি সঠিক হচ্ছে। তাহলে দেখো, এখানে বলা হয়েছে একটি বর্গক্ষেত্র আছে। মনে করে নাও তুমি এটি একটা বর্গক্ষেত্র, এটি হলো একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের কিসের পরিমাপটা দেওয়া আছে? কর্ণের পরিমাপ দেওয়া আছে। আর বর্গক্ষেত্রের কর্ণ কোনটা? এই দেখো, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এই কর্ণের পরিমাপটা কত আছে? এটা হচ্ছে 12√2 সেন্টিমিটার। এই পরিমাপটা তোমাকে বলা হয়েছে। জানতে কি চাইছে? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে 4টি বাহু আছে বর্গক্ষেত্রের, আর আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়। তাহলে বর্গক্ষেত্রে যে 4টি বাহু, এই 4টি বাহু দ্বারা ভেতরে কতটা জায়গাকে ঘিরে রেখেছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ভেতরে কতটা জায়গা রয়েছে, কত বর্গ সেমি জায়গা রয়েছে, সেটা আমরা কি করে জানবো? দেখো, তোমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের রাশিমালাটা জানো, বাহু গুণ বাহু
মানে বাহুর সাথে বাহুকে গুণ করলে বা বাহুর স্কয়ার, এটাও অনেক সময় লেখা হয় বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার। তাহলে তোমাকে বাহু জানতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমাকে কি জানতে হবে, বাহু জানতে হবে। কিন্তু এখানে বাহু তো সরাসরি প্রশ্নের মধ্যে দেওয়া নেই, দেওয়া আছে কর্ণের পরিমাপ। তাহলে কর্ণের পরিমাপ থেকে আমাকে আগে বাহু নির্ণয় করতে হবে। বাহু না নির্ণয় করলে আমি কিন্তু এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। চলো তাহলে এই কর্ণের যে পরিমাপ দেওয়া আছে সেখান থেকে আমরা বাহুর পরিমাপটা জেনে নিই, তাহলেই আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে দেবো। দেখো বাহু যেহেতু দেওয়া নেই, তাহলে আমি ধরে নেব যে বর্গক্ষেত্রটির বাহু হচ্ছে a সেমি। বোঝা গেল? তাহলে এখানে আমি লিখব যে ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি। এটা তুমি অ্যাজুম বা ধরে নাও। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম a সেমি। দেখো তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a সেমি হয়, আর তোমরা এটাও জানো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পরিমাপ করার রাশিমালা কি। দেখো বর্গক্ষেত্রের বাহু যদি জানি, তার কর্ণের দৈর্ঘ্য আমরা কি করে নির্ণয় করি, বাহু গুণ √2। তাহলে এখানে দেখো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে আমি অতএব লিখতে পারি না যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি হবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রাশিমালাটা হচ্ছে √2 গুণ বাহু, এটা আমরা জানি। তাহলে দেখো √2 যেমন আছে রেখে দাও, গুণ বাহু কত ধরেছি আমরা a, তাহলে √2 গুণ বাহু অর্থাৎ √2 গুণ a এত সেমি হলো। বুঝতে পেরেছো? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কি পাবো, √2 গুণ a পাবো। দেখো এটা আমরা কি নির্ণয় করলাম, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করলাম। আর দেখো কোয়েশ্চেনের মধ্যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 12√2 সেমি। তাহলে এটা কি 12√2 গুণ বাহু অর্থাৎ √2 গুণ a, এটা হচ্ছে কর্ণ, আবার এটাও কর্ণের পরিমাপ। তাহলে দুটোই সমান, তাহলে দুটোকে আমরা সমান করে দেবো, এখান থেকে আমরা তাহলে বাহু পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে প্রশ্নানুসারে আমরা কি লিখবো, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কি পেয়েছি, √2 গুণ a অর্থাৎ বাহু, আর এটা কর্ণের পরিমাপ, আর কর্ণের পরিমাপ কোশ্চেনে দেওয়া আছে, তাহলে এটা আর এটা সমান হবে 12√2। আমাকে এখান থেকে এর মানটা নির্ণয় করতে হবে অর্থাৎ বাহু নির্ণয় করতে হবে। তাহলে এটা বাম দিকে রেখে দাও, সমানের ডান দিকে 12√2 অলরেডি আগের থেকে রয়েছে। বাম দিকে দেখো √2 এর সাথে গুণ আকারে ছিল, এই √2 কে যদি সমানের ডান দিকে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে নিচে লিখে দাও √2। তাহলে এই √2 এর সাথে √টা কেটে দাও, তাহলে এর মানটা তুমি কত পাবে, এর মানটা তুমি 12 পাবে। এ কি, এইখানে বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে বাহুর পরিমাপ আমি পেয়েছি। তাহলে আমরা এবার কি লিখবো, যে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার। তাহলে বাহুর স্কয়ার করে দাও, বাহু কত পেয়েছি 12, তাহলে 12 তার স্কয়ার করো, 12 স্কয়ার কত হয়, 12 সাথে 12 গুণ করে দাও, 12 স্কয়ার মানে কি 12 গুণ 12। তাহলে 12 গুণ 12 করলে 12 12 144 হয়। আর ক্ষেত্রফল সবসময় বর্গতে লিখতে হয়, এককটা এখানে কি ছিল, সেমি, তাহলে তুমি এখানে সেমি লিখে দাও। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পেলাম, 144 বর্গ সেমি পেলাম। এটা কত নম্বর অপশন আছে, এটা দেখো অপশন নম্বর বি তে দেওয়া আছে, তাহলে তুমি বি নম্বর অপশনটা রাইট চিহ্ন করবে। বুঝতে পেরেছো? তাহলে 19 দাগের অঙ্কের এটি হয়ে গেল সমাধান। এবার আমরা চলে যাব 19 দাগের 2 এর অঙ্কে। দেখো এবার আমরা সমাধান করব 19 দাগের 2 এর অঙ্কটি। দেখো 19 দাগের 2 এর অঙ্কে বলা হয়েছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1 a2 কত হবে, এটা তোমাদের জানতে চাওয়া হয়েছে। দেখো এবার আমরা সমাধান করব 19 দাগের 2। দেখো এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল হচ্ছে a1 বর্গ একক। তুমি ধরে নাও এটি হলো একটা বর্গক্ষেত্র, ওকে, এটি হলো একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ বর্গক্ষেত্রের 4টে বাহু দৈর্ঘ্য সমান হয়। এই 4টি বাহু দ্বারা ভেতরের যে জায়গাটাকে জুড়ে রয়েছে বা ঘিরে রেখেছে এই ফাঁকা জায়গাটা, এটাই হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে কোন তথ্যটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এই বর্গক্ষেত্রটি যদি বাহুর দৈর্ঘ্য আমি জানতে পারি, তাহলে এর ক্ষেত্রফল আমি নির্ণয় করতে পারবো।
তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি জানি না, আমি ধরে নিলাম এই বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। আর আমরা জানি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে প্রত্যেকটা এ হবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা প্রথমে লিখে নেব যে ধরি বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, তবেই আমি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কারণ বাহুর দৈর্ঘ্য তো দেওয়া নেই। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে বাহু ধরে নিতে হবে। তাহলে তুমি লিখবে প্রথমে যে ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। এটা আমি ধরে নিলাম যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে এই বর্গক্ষেত্রটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কী হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের রাশিমালা হচ্ছে বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু। তাহলে এখানে আমরা লিখব অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী করে নির্ণয় করব? আমরা সূত্র জানি বাহুর স্কয়ার বা বাহু গুণ বাহু, বাহু তার স্কয়ার। দেখো এই বর্গক্ষেত্রটি বাহু দৈর্ঘ্য কত ধরেছি এ, তাহলে আমি এখানে বাহুর জায়গায় এ লিখব, বাইরে স্কয়ার আছে দেবে, তাহলে এ স্কয়ার। আর ক্ষেত্রফল সবসময় বর্গ তো হয় বর্গ একক। তাহলে এই যে বর্গক্ষেত্রটি এর ক্ষেত্রফল আমরা কত পেলাম? এ স্কয়ার বর্গ একক। কখন? যখন এর বাহু দৈর্ঘ্যটা এ ধরে নিয়েছে তখন। তাহলে এর ক্ষেত্রফল পেলাম এ স্কয়ার বর্গ একক। আর এটা কি দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ ওয়ান, এটাকে এ ওয়ান দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাহলে এ ওয়ান মানে বুঝতে পারছো এ স্কয়ার বর্গ একক। এই যে বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল এটাকে এ ওয়ান দ্বারা বোঝানো হয়েছে। এবার দেখো এই যে বর্গক্ষেত্রটি রয়েছে, এই বর্গক্ষেত্রটির এটা হচ্ছে কর্ণ। ওকে, এই কর্ণের উপর বর্গক্ষেত্রটি কর্ণের উপর আর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে এরকমভাবে। বর্গক্ষেত্রের কর্ণের উপর আর একটি বর্গক্ষেত্র এরকম অঙ্কন করা হয়েছে। বুঝতে পারলে? এখানে আঁকা গেল না, তোমরা ধরে নাও এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এই যে বর্গক্ষেত্রের যে কর্ণ, এই যে এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, এই কর্ণের উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, এই বর্গক্ষেত্রটা অঙ্কন করা হয়েছে। এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এ টু দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাহলে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা কী করে পাবো? দেখো আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আমি যদি এই বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে পারি, তাহলে এই কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা অঙ্কন করা হয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। দেখো বর্গক্ষেত্রের এই যে বর্গক্ষেত্রটা ছিল, এই বর্গক্ষেত্রটা এটা হচ্ছে কর্ণ। তাহলে এই মাপটা যদি জানতে পারি বাকি মাপগুলো তো সমান হবে, কারণ এটাও এই বর্গক্ষেত্রটার এটাও একটা বাহু, এটাও একটা বাহু, এটা একটা বাহু, এটা চারটা বাহু। তাহলে এই যে বাহুটা দেখো, এই বাহুটা কি? এই বাহুটা হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই মাপটা যদি আমি জানতে পারি তাহলে বাকি মাপগুলো সমান হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য জানলে আমি এই কর্ণের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্রটি তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর এই মাপটা আমি কী করে পাবো? এটা হচ্ছে এই বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য। এই দেখো যে বর্গক্ষেত্রটা আমি বাহু দৈর্ঘ্য এ ধরে নিয়েছিলাম, সেই বর্গক্ষেত্রটি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এই কর্ণের দৈর্ঘ্যটা আমি যদি জানতে পারি তাহলে এই বর্গক্ষেত্রটা আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখব যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। দেখো বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কী হবে? দেখো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার রাশিমালাটা হচ্ছে √2 ইন্টু বাহু। ওকে, তাহলে √2 যেমন আছে রাখো, ইন্টু বাহু কত ধরেছি এ, এত একক হবে। তাহলে এই যে এখানে কর্ণটা এর মাপ কত পেলাম? √2 ইন্টু এ, এত একক। বুঝতে পেরেছো? তাহলে এই যে বর্গক্ষেত্রটা অঙ্কন করা হয়েছে কর্ণের উপর, তাহলে এর বাহুর মাপ আমি জানি √2 ইন্টু এ, এত বর্গ একক। তাহলে এর ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারবো। তো এবার আমরা লিখবো কি যে বর্গক্ষেত্রের কর্ণের উপরে যে বর্গক্ষেত্রটা অঙ্কন করা হয়েছে তার ক্ষেত্রফল, কারণ বাহু তার স্কয়ার করে দেবো। বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা লিখবো যে অতএব বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি সূত্র কি বাহুর স্কয়ার। তাহলে বাহু কত? বাহু এই দেখো এটা পেয়েছি, এটা বাহু, √2 ইন্টু এ,
তাহলে √2 ইন্টু এ তার স্কোয়ার। এখানে কি লিখবে? বর্গ। ক্ষেত্রফল সবসময় বর্গ তো হয়, একক। তাহলে √2 ইন্টু এ তার স্কোয়ার বা বর্গ। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে √2 আর এ গুণ আকারে রয়েছে, পুরোটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, বাইরে স্কোয়ার। তাহলে ব্র্যাকেট ওপেন করলে স্কোয়ার, √2 এর মাথাও বসবে, আবার এ এর মাথাও বসবে। তাহলে √2 যদি স্কোয়ার করা হয় তাহলে স্কোয়ারটা রুটের সাথে স্কোয়ার কেটে যায়, তাহলে 2 থাকবে 2, আর এ এর মাথায় বসলে তাহলে এ স্কোয়ার হবে, তাহলে 2a স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে যে বর্গক্ষেত্রের যে কর্ণের উপর যে আমি বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল নির্ণয় করলাম সেটা কত? 2a স্কোয়ার বর্গ একক। বুঝতে পেরেছ? আর এই যে বর্গক্ষেত্রের কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা অঙ্কন করলাম তার ক্ষেত্রফল আমরা কত নির্ণয় করলাম? 2a স্কোয়ার, আর এটাকে a2 দ্বারা চিহ্নিত করা হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে a1 কোনটা? a1 হচ্ছে এই যে বর্গক্ষেত্রটা ছিল যার বাহু দৈর্ঘ্যটা a ছিল, তার ক্ষেত্রফল কত? a স্কোয়ার, আর এটাকে a দ্বারা চিহ্নিত করা হয়েছে। আর বর্গক্ষেত্রের কর্ণের উপরে যে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল সেটাকে a2 দ্বারা চিহ্নিত করা হয়েছে। এবার আমরা কি লিখব? প্রশ্নের মধ্যে জানতে চাইছে a1 অনুপাত a2, a1 অনুপাত a2। দেখো a1 কত? a1 মানে হচ্ছে এই দেখো এটা a স্কোয়ার, তাহলে a স্কোয়ার ইস টু কত? a2। দেখো a2 কত আছে? 2a স্কোয়ার, আর 2 স্কোয়ার। দেখো এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার স্কোয়ার কেটে দাও, তাহলে এখানে কিছু নেই, এখানে কিছু নেই, মানে 1 আছে। অনুপাত এখানে কত? 2। তাহলে কত পেলাম আমরা? 1:2 পেলাম। বুঝতে পেরেছো? তাহলে এখানে যে কোয়েশ্চেনের মধ্যে বলেছিল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 এবং বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি a2 হয় তাহলে a1:a2 কত হবে? 1:2 হবে। আর এটা দেখবে অপশন নম্বর এতে দেওয়া আছে। তাহলে এটি হয়ে গেল 19 দাগের 2 এর অঙ্কের সমাধান। বুঝতে পেরেছো? এবার আমরা চলে যাবো 19 দাগের 3 এর অঙ্কে। দেখো এবার আমরা সমাধান করে নেব 19 দাগের 3 এর অঙ্কটি। দেখো 19 দাগের 3 এর অঙ্কে বলা হয়েছে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ। দেখো 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে। এখানে দিয়ে 4টে অপশন দেওয়া আছে। আমরা আগে অঙ্কটি সমাধান করব, তারপরে দেখব কোন অপশনের সাথে এটা ম্যাচ করছে। দেখো এখানে বলা হয়েছে একটি আয়তাকার জায়গা আছে। তুমি সাপোজ ধরে নাও এটি হলো একটা আয়তাকার জায়গা। ওকে, এই আয়তাকার জায়গাটি লম্বাতে কত? 6 মিটার। দেখো এককটা কিন্তু মিটারে দেওয়া আছে, এককগুলো কিন্তু তোমাদের এখানে দেখতে হবে। 6 মিটার। আর চওড়া বা প্রস্থ কত? 4 মিটার। তাহলে এটি হলো একটা আয়তাকার জায়গা, যে জায়গা লম্বাতে বা দৈর্ঘ্যের দিক থেকে 6 মিটার আর চওড়া বা প্রস্থ হচ্ছে 4 মিটার। 6 আর 4। এবার দেখো এই আয়তাকার জায়গাতে টালি বসানো হবে। দেখো এরকমভাবে টালি বসাচ্ছে এরকমভাবে। বুঝতে পেরেছো? এভাবে মনে করো টালি বসাচ্ছে। এবার যে টালিগুলো বসানো হচ্ছে সেখানে বলেছে 2 ডেসিমিটার বর্গ মাপে টালি বসানো হচ্ছে। 2 ডেসিমিটার বর্গ, এই লেখাটা তোমরা একটু ভালো করে দেখবে। 2 ডেসিমিটার বর্গ এর মানে কি? 2 ডেসিমিটার বর্গ কত? অর্থ হচ্ছে 2 ডেসিমিটার ইন্টু 2 ডেসিমিটার। মানে সেই টালিগুলোর দৈর্ঘ্যটাও হচ্ছে 2 ডেসিমিটার, আবার প্রস্থটাও হচ্ছে 2 ডেসিমিটার। তার জন্য এখানে 2 ডেসিমিটার বর্গ কথাটা লেখা আছে, মানে 2 ডেসিমিটার ইন্টু 2 ডেসিমিটার পরিমাপের। তাহলে এখানে যে টালিগুলো বসানো হয়েছে এই আয়তাকার জায়গাতে, এই জায়গাতে তো টালি বসানো হবে কারণ ক্ষেত্রফল বসানো হবে। তাহলে এটাও 2 এবং এটাও 2। তার মানে কি যে টালিগুলো এখানে বসানো হচ্ছে সেগুলো কিন্তু বর্গাকার টালি। দেখো এবার এখানে কতগুলি টালি লাগবে সেটা আমরা কি করে জানবো? এর যে মোট ক্ষেত্রফল, এই যে আয়তাকার জায়গাটা রয়েছে এই জায়গাটির মোট ক্ষেত্রফলকে আমি যদি একটা টালির ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আমি মোট টালির সংখ্যা পেয়ে যাব। তাহলে এই যে আয়তাকার জায়গা, এই আয়তাকার জায়গাটির আগে আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কিন্তু কথা হচ্ছে এখানে দেখো ডেসিমিটার আছে, টালির ক্ষেত্রফল ডেসিমিটার আছে, ডেসিমিটার একক আছে। আর এখানে দেখো আয়তাকার যে জায়গাটা রয়েছে তার এককগুলো মিটারে দেওয়া আছে। তাহলে আমার প্রথমে কাজ হবে এই মিটারগুলোকে ডেসিমিটারে কনভার্ট করা। তাহলে আমরা এখানে লিখব যে আয়তাকার জায়গার দৈর্ঘ্য, লম্বা মানে দৈর্ঘ্য। তাহলে আয়তাকার জায়গার দৈর্ঘ্য কত ছিল? 6 মিটার ছিল। তাহলে 6 মিটার ছিল এটা। এই 6 মিটারকে আমি কি লিখতে পারি? মিটারকে আমি ডেসিমিটার করব। দেখো মিটারকে ডেসিমিটার করতে হলে কি করতে হয়? মিটারের পরেই ডান দিকে কি আছে? ডেসিমিটার আছে। তাহলে এক ঘর যদি আমি ডান দিকে যাই তাহলে 10 গুণ করতে হবে। তাহলে 6 এর সাথে যদি 10 গুণ করো তাহলে এটা ডেসিমিটারে চলে যাবে। বুঝতে পেরেছো? তাহলে 6 এর সাথে 10 গুণ করলে কত হবে? 6 × 10 = 60। তাহলে 60 ডেসিমিটার।
তাহলে যে আয়তাকার জায়গাটি ছিল যেটা 6 মিটারে দেওয়া ছিল সেটাকে ডেসিমিটারে বললে 60 ডেসিমিটার হবে। একই রকমভাবে আয়তাকার জায়গার প্রস্থটা তুমি ডেসিমিটারে নির্ণয় করো। কত ছিল? 4 মিটার ছিল। তাহলে মিটারকে ডেসিমিটার করতে হলে কী করতে হয়? একটা 10 গুণ করে দিতে হবে। তাহলে 4-এর সাথে 10 গুণ করে দাও, এখানে লিখবে তুমি কি ডেসিমিটার। তাহলে 4 গুণ 10, 4 10 কত হয়? 40 ডেসিমিটার। দেখো তাহলে এই আয়তাকার জায়গাটির আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ ডেসিমিটারে নিয়ে এসেছি। এবার আমরা লিখব অতএব আয়তাকার জায়গাটির ক্ষেত্রফল, বা তুমি একবারে লিখে দাও। তাহলে মোট টালি সংখ্যা লিখো এবার, তাহলে অঙ্কটি বড় হবে। মোট টালির সংখ্যা, 1 নম্বরের প্রশ্ন তো বেশি বড় করা দরকার নেই। মোট টালির সংখ্যা, তাহলে মোট টালির সংখ্যা আমরা কী করে নির্ণয় করব? এই পুরো আয়তকার যে জায়গাটা রয়েছে তার ক্ষেত্রফলকে আমরা একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। দেখো এই পুরো আয়তকার জায়গাটির ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ এটা আয়তকার জায়গা, আর আয়তের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কত? 60 ডেসিমিটার। তাহলে 60, প্রস্থ কত? 40 ডেসিমিটার। বুঝতে পেরেছো? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলাম, তাহলে মোট ক্ষেত্রফল পেয়েছি। একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, মানে 2 গুণ 2 একটা টালির ক্ষেত্রফল। এখানে আমরা কী লিখবো? টি লিখবো, কারণ টালির সংখ্যা টিতে আসবে। তাহলে কাটাকাটি করো, 2 30-এ কত হয়? 60, 2 20 কত হয়? 40। তাহলে 30-এর সঙ্গে যদি 20-কে গুণ করা হয় তাহলে কত পাবে? 3-এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 660। তাহলে আমরা কত পেলাম? 660। তাহলে এই যে 6 মিটার আর 4 মিটার মাপের যে আয়তাকার জায়গাটি ছিল সেখানে 2 ডেসিমিটার বর্গ পরিমাপের টালি যদি তুমি বসাও তাহলে 600টা টালি লাগবে। বুঝতে পেরেছো? এটি হয়ে গেল 19 দাগের 3 অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো 19 দাগের 4 অঙ্কটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, তোমরা এটা স্টার মার্কিং করে রাখবে। দেখো সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এস আর আর এর মধ্যে কী সম্পর্ক সেটা তোমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। দেখো বিষয়টি আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো এখানে বলা হয়েছে একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্র, এদের পরিসীমাটা সমান। মনে করো না এটি হলো একটা বর্গক্ষেত্র, ওকে, এটা হলো একটা বর্গক্ষেত্র, এটি হলো একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি? বর্গক্ষেত্রের এই যে 4টে বাহু আছে, এই 4টে বাহু দৈর্ঘ্য কী হয়? সমান হয়, আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। আর একটা আয়তক্ষেত্র নিয়ে কথা বলা হয়েছে, এটা হলো একটা আয়তক্ষেত্র যার বিপরীত বাহুগুলো সমান। এই বাহুর সাথে এই বাহুটা সমান হয়, আর এটার সাথে তার ঠিক উল্টো দিকে যেটা রয়েছে সেটা সমান হয়, এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এই বর্গক্ষেত্র আর এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান, অর্থাৎ এই বর্গক্ষেত্রে চারপাশে যে 4টে বাহু রয়েছে, এই বাহু, এই বাহু, এই বাহু এবং এই বাহু, এই 4টে বাহুর সমষ্টি বা যোগফল যা হবে, এখানে যে আয়তক্ষেত্রটি রয়েছে এই চারপাশে যে 4টে বাহু রয়েছে, এই বাহু, এই বাহু, এই যে এই বাহুটা এবং এই বাহুটা, এই 4টে বাহুর যোগফল বা সমষ্টি একই। পরিসীমা সমান বলতে বোঝাচ্ছে এর 4টে বাহু দৈর্ঘ্যের সমষ্টি এবং এর 4টে বাহু দৈর্ঘ্যের সমষ্টি একই হয়ে গেল। এবং এদের ক্ষেত্রফলগুলো বলেছে এস ও আর হলে। বর্গক্ষেত্রের ভেতরে যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে অর্থাৎ এর ক্ষেত্রফল, এটাকে এস দ্বারা চিহ্নিত করা হয়েছে। কেন এস নেওয়া হয়েছে? কারণ বর্গক্ষেত্রকে ইংরেজিতে স্কোয়ার বলা হয়, সেখান থেকে এস নামটা নেওয়া হয়েছে। আর এখান থেকে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, ঠিক আছে, সেটাকে আর দ্বারা চিহ্নিত করা হয়েছে। আয়তক্ষেত্রকে ইংরেজিতে বলা হয় রেক্টাঙ্গেল, সেখান থেকে আরটা ধরা হয়েছে। দেখো তাহলে এর ক্ষেত্রফল এস এবং এর ক্ষেত্রফলটা হচ্ছে আর। তাহলে এদের মধ্যে এই এস আর আর এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে কি সম্পর্ক রয়েছে? এদের পরিসীমাটা যদি সমান হয় তাহলে এদের ক্ষেত্রফলের মধ্যে তাহলে কি সম্পর্ক থাকবে? এটা বেশি হবে না এটা বেশি হবে, এস কম হবে না এটা বেশি হবে, সেটা দেখতে হবে তোমাকে। অর্থাৎ ক্ষেত্রফলের মধ্যে তোমাদের সম্পর্ক কিন্তু নির্ণয় করতে হবে। পরিসীমার সম্পর্ক দেওয়া আছে, দুটোই সমান। দেখো এই যেখানে আয়তক্ষেত্রটা রয়েছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে তুমি ধরে নাও 30 একক, তুমি ধরে নাও 30 একক। আর যে প্রস্থ রয়েছে এটাকে তুমি 20 একক ধরে নাও। বোঝা গেল? এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমি ধরে নিলাম 30 একক আর প্রস্থকে আমি ধরে নিলাম 20 একক। তাহলে এই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য যদি 30 হয় আর প্রস্থ যদি 20 হয় তাহলে এর পরিসীমাটা কি হবে? তাহলে এই আয়তক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বুঝতে পেরেছ? তাহলে 2 এখানে যেমন আছে রাখো, ব্র্যাকেট দাও। দৈর্ঘ্য কত ধরেছি আমরা? 30 লেখো এখানে প্লাস, প্রস্থ কত ধরেছি? 20। তাহলে 2 যেমন আছে রাখো, 2 এর পরে এখানে কোনো চিহ্ন নেই মানে কিছু গুণ আছে। 30 আর 20 যোগ করলে কত হয়? 50। তাহলে 2 এর সাথে 50 গুণ করলে কত হয়? 100। তাহলে 100 একক। তাহলে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30, প্রস্থ যদি 20 হয় তাহলে তার পরিসীমা কী হবে? 100 হবে।
তাহলে দেখো এই আয়তক্ষেত্রের পরিসীমা যদি 100 হয়, এখানে যে বর্গক্ষেত্রটা রয়েছে তার পরিসীমা কত হবে? 100ই হবে, কারণ দুজনেরই পরিসীমা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র উভয়ের পরিসীমাটা সমান বলেছিল, তাহলে এটাও 100 হবে। এবার দেখো আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয়, তাহলে ধরে নিলাম বর্গক্ষেত্রে এই বাহুটা এ হলে এটাও এ হবে, এই বাহু এ হবে এবং এটাও এ হবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা বাহু এ হবে। আর আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি, 4টে বাহুকে যোগ করবো, 4টে বাহুকে যোগ করলে কি হবে? 4a হবে। তাহলে 4a বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4a মানে 4 গুণিত বাহু, তাহলে 4a। এটার মান কত পেয়েছি আমি? 100 পেয়েছি। তাহলে 4a বা 4a সমান সমান যদি 100 হয়, তাহলে এর মানটা তুমি কত পাবে? 100/4 পাবে। তাহলে কত পাবে? 100কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 25 হয়। দেখো তাহলে বর্গক্ষেত্রটার পরিসীমা যদি 100 হয়, তাহলে প্রত্যেকটা বাহু কত করে পেলাম আমি? 25 করে পেলাম। কত করে পেলাম? 25 করে। আমি আর বাকিগুলো লিখলাম না। তাহলে দেখো এই 4টে 25কে যোগ করলে আবার 100 পাবো। এবার দেখো এর বাহুর দৈর্ঘ্য যদি আমি 25 পাই, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার হয়, বাহুকে এখানে এ, তাহলে তার স্কয়ার, আর এর মানটা আমরা কত জানি? 25, তাহলে তার স্কয়ার করো। তাহলে 25 স্কয়ার কত হবে? 625 হয়। তাহলে 625 বর্গ একক। বুঝতে পারলে? তাহলে দেখো এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পরিসীমা যদি 100 হয়, তাহলে এর ক্ষেত্রফলটা আমরা কত পাচ্ছি? 625 বর্গ একক। আর দেখো আয়তক্ষেত্র, এই যেখানে আয়তক্ষেত্রটা যার দৈর্ঘ্য 30, প্রস্থ হচ্ছে 20 একক, তাহলে পরিসীমা তো 100 পেয়েছি, তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 30 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ কত? 20। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 30, তার সঙ্গে যদি 20 গুণ করে 3 দুগুণে 6, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে 600। এবার তোমরাই দেখো এই যে আয়তক্ষেত্রটা রয়েছে এর ক্ষেত্রফলটা কত পেলাম? 600 পেলাম। আর এখানে যে বর্গক্ষেত্রটা তার ক্ষেত্রফলটা কত পেলাম? 625। দেখো এবার তোমরাই বলো কোনটার মানটা বেশি? 600 বেশি না 625 বেশি? 625 অবশ্যই বেশি। 625 বেশি মানে কোনটা? বর্গক্ষেত্র বেশি, তাহলে এর ক্ষেত্রফলটা বেশি, আর এর ক্ষেত্রফলটাকে এস দ্বারা চিহ্নিত করা হচ্ছে, তাহলে কি হবে? এস গ্রেটার দেন কি হবে? আর হবে, অর্থাৎ এস এর মানটা আর এর থেকে বড়, তার জন্য এখানে এস গ্রেটার দেন আর হবে। তাহলে বুঝতে পারলে যে এই প্রশ্নের উত্তরটার মধ্যে কি কনসেপ্টটা লুকিয়ে আছে? এটা তাহলে এটাই হয়ে গেল কি বলতো? এস গ্রেটার দেন আর। এটাই হয়ে গেল 19 দাগের 4 অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো 19 দাগের 5 অঙ্কে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত? অর্থাৎ এখানে কর্ণের দৈর্ঘ্য এই পরিমাপটা দেওয়া আছে আর ক্ষেত্রফলটা দেওয়া আছে। তোমাকে জানতে চাওয়া হয়েছে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করলে কত হবে সেটা। দেখো 19 দাগের 5 অঙ্কে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের যোগফল নির্ণয় করতে হবে। দেখো অঙ্কটি আমরা ছবির মাধ্যমে বোঝার এখানে চেষ্টা করি একটু। দেখো তুমি মনে করো নাও এটি হলো একটা আয়তক্ষেত্র, ওকে, এটি হলো একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের কর্ণের পরিমাপটা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে। এটি হলো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কত দেওয়া আছে? এটা 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ এই যে আয়তক্ষেত্রের 4টি বাহু, এই 4টি বাহু দ্বারা ভেতরে কতটা স্থানকে দখল করে রয়েছে? অর্থাৎ ক্ষেত্রফল আছে 62.5 বর্গ সেন্টিমিটার। বুঝতে পেরেছ? ক্ষেত্রফল দেওয়া আছে আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই দুটো আমি এখানে লিখলাম। এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি তোমাকে নির্ণয় করতে হবে, কিন্তু কথা হচ্ছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কিছুই কিন্তু আমরা জানি না। তাহলে আমি ধরে নেব যে এই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে y সেন্টিমিটার। তাহলে আমি এখানে প্রথমে লিখব যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এবং প্রস্থ y সেন্টিমিটার। বুঝতে পেরেছ? আমি ধরে নিলাম দৈর্ঘ্য প্রস্থ। এবার দেখো তোমরা এখানে দৈর্ঘ্য যদি x হয় আর প্রস্থ যদি y হয়, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে? আমরা জানি দৈর্ঘ্য তার সাথে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায় আয়তক্ষেত্রে। দৈর্ঘ্য তো এখানে x, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ কত? y, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করবো, মানে x আর y গুণ করলে আমি কী পাবো? x ইন্টু y হচ্ছে ক্ষেত্রফল। আর দেখো ক্ষেত্রফল কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে কত? 62.5, মানে xy সমান, এটা লিখতে পারি আমি, মানে xy এর মানটি হচ্ছে কত? 62.5 বর্গ সেমি। বুঝতে পেরেছো? 62.5 এটা ছিল এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল।
আর দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ যদি ওয়াই হয়, তাদেরকে গুণ করলে আমরা কি হবে? ক্ষেত্রফল পাবো। এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, দুটো সমান। তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালুটা কত? 62.5 বর্গ সেমি। এবার দেখো, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এক্স হয় আর প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কী হবে? অতএব আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা তাহলে আমরা কী করে পাবো? দেখো, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার রাশিমালা আমরা আগে শিখেছি। দেখো, রুট কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে তার স্কোয়ার, প্লাস প্রস্থ স্কোয়ার, প্রস্থকে এখানে ওয়াই, তাহলে তার স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি? রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখানে কি লিখবো? আমি সেমি লিখবো। বুঝতে পেরেছো? এবার দেখো, তাহলে দৈর্ঘ্য যখন এক্স, প্রস্থ যখন ওয়াই, তখন তার কর্ণের দৈর্ঘ্য আমি এটা পেলাম। আর কর্ণের দৈর্ঘ্য দেখো কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এটাও কর্ণের দৈর্ঘ্য, আবার এটাও কর্ণের দৈর্ঘ্য, দুটোকে তাহলে আমরা সমান করে দিতে পারি। তাহলে আমরা এখানে লিখবো প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? রুট দৈর্ঘ্য তার স্কোয়ার, প্রস্থ তার স্কোয়ার সমান কত? 10। কারণ 10 এটাও কর্ণের দৈর্ঘ্য, আর রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাও কর্ণের দৈর্ঘ্য, তাহলে দুটোই সমান। এবার দেখো, আমি এই রুটটা তুলে দিতে চাইছি, তার জন্য আমাকে কী করতে? উভয় পক্ষকে আমি বর্গ করে দেবো। তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, আমি সমানের বাম দিকে এটাও আমি স্কোয়ার করলাম, বর্গ করলাম, আর ডান দিকে যেটা রয়েছে তারও আমি বর্গ করে দিলাম। এখানে তো ব্র্যাকেটের মধ্যে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই। হিসাবে সুবিধার জন্য আমি দুই পক্ষকে বর্গ করে দিলাম। তাহলে এটা তুমি লিখলে এখানে এই স্কোয়ারের সাথে রুটটা কী হয়ে যাবে? কেটে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুটটা আমি কেটে দিয়েছি। এখানে দেখো 10 স্কোয়ার কত হয়? 100 হয়। 10 স্কোয়ার মানে কি? 10 গুণ 10 100। এবার দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেখো বাম দিকে রয়েছে। তোমরা একটা সূত্র জানো, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র হয়। আর একটা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, কিন্তু এই ক্ষেত্রে আমি এই সূত্রটাই নেব, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এটাকে এক্স আর এখানে বিটাকে ওয়াই, তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 করতে 2, এ করতে এক্স আর বি করতে এখানে ওয়াই, সমান সমান কত? 100। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান আমি এদিকে 100 যেমন আছে রাখলাম, এটাকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ভেঙে দিচ্ছি, আর সমানের এদিকে 100 যেমন ছিল তেমন রাখলাম। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারটা যেমন আছে রাখো, আর এই মাইনাস 2xyকে আমি সমানের ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে সমানের ডান দিকে 100 অলরেডি রয়েছে, মাইনাস 2xy যদি সমানের ডান দিকে চলে আসে প্লাস 2xy হবে, মাইনাস ছিল। এবার দেখো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাম দিকে যেমন আছে রাখলাম সমান, 100 এখানে যেমন আছে রেখে দাও, প্লাস চিহ্নটা দাও, 2 যেমন আছে রাখো, এখানে 2xy কি আছে? গুণ আকারে রয়েছে, তাহলে গুণ। xy এর ভ্যালু দেখো এখানে কত? xy সমান সমান 62.5, কারণ এটা ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল ছিল, তাহলে xy এর জায়গায় আমি 62.5 লিখতে পারি। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমি এখানে আসছি, দেখো এখানে আমি সমাধান করে দেখাচ্ছি এটা। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান আমি কত পাচ্ছি? এখানে 100 তো ছিল, প্লাস 2 এর সাথে যদি 62 পয়েন্ট যদি আমি 5 গুণ করি তাহলে কত হবে? 125 হবে। কত হবে? 125। তাহলে দেখো, এক্স তারা গুণ করে দেখে নিতে পারো, বা 62.5 এর সাথে 2 মানে ডবল করলে কত হয়? 125 হয়। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান কত পাচ্ছি? 100 সাথে যদি আমি 125 যোগ করি তাহলে কত? 225 হবে। কত হবে? 225। তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এই স্কোয়ারটা, এক্স প্লাস ওয়াই এর বর্গ ছিল, স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা তুলে দিলে কি হবে? ডান দিকে যে সংখ্যাটা রয়েছে সমানে তার মাথায় রুট চিহ্ন বসবে, 225। তাহলে এক্স প্লাস ওয়াই কত পাবো? 225 এর বর্গমূল কত হয়? 15 হয়। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত পেলাম? 15 পেলাম। আর এক্স কী ছিল এখানে? এক্স ছিল এখানে দৈর্ঘ্য, আর ওয়াইটা কী ছিল? প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো নির্ণয় করলাম, এক্স প্লাস ওয়াই নির্ণয় করেছি মানে কি? দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কি? দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? 15। তাহলে এটি হয়ে গেল কি 19 দাগের 5 অঙ্কের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 20 দাগের অঙ্কে। দেখো, 20 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো, তাহলে একটি বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য 10% যদি বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে।
তাহলে আমরা নির্ণয় করব এবার 20 দাগের 1 অঙ্কের সমাধান। দেখো এখানে বলা হয়েছে একটি বর্গক্ষেত্র রয়েছে, মনে করো না এটি একটা বর্গক্ষেত্র, এটি হলো একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য প্রথমে কত ছিল আমি জানি না, আমি ধরে নিলাম এই বর্গক্ষেত্রটির প্রাথমিকভাবে বাহু দৈর্ঘ্য ছিল 100 ইউনিট বা 100 একক। 100 একক, তাহলে প্রত্যেকটা বাহুই কী হবে 100 করেই হবে, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কী হয় সমান হয়। তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমি ধরে নিলাম 100, বুঝতে পেরেছো? তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি 100 হয় তাহলে এর ক্ষেত্রফলটা কী হবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, বাহু কত ধরেছি 100, তার স্কোয়ার করব। তাহলে 100 স্কোয়ার করলে কত হয়, 100 স্কোয়ার মানে হচ্ছে 100 সঙ্গে 100 গুণ করবো, তাহলে 100 তো হবেই হবে, তার সাথে আরও দুটো শূন্য অ্যাড হয়ে যাবে এখানে, তাহলে এত বর্গ একক। তাহলে এই বর্গক্ষেত্রটার বাহু দৈর্ঘ্য যখন 100 ছিল তখন তার ক্ষেত্রফল আমি কত পাবো 10,000 বর্গ একক পাবো, বুঝতে পেরেছ? এবার দেখো এই বাহুর দৈর্ঘ্য যদি 10% যদি বাড়ানো হয়, মানে দেখতে বর্গক্ষেত্রটা এখন একটু বড় হবে, কারণ বাহুগুলো একটু বড় হয়ে গেছে, 10% বাড়ানো হয়েছে। তাহলে 100 প্রথমে ছিল, তাহলে 100 যদি 10% করা হয় তাহলে কত হবে 10/100, তাহলে এখানে আমি 100 থেকে কেটে 10, তাহলে 100 10% করলে কত হয় 10 হয়, তাহলে 10 আরও বাড়বে, তাহলে প্রথমে কত ছিল 100 ছিল, এখন কত হলো 10 বাড়লো, তাহলে 110 হবে। তাহলে এখন প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত করে হয়েছে 110 করে করে হয়েছে, বুঝতে পেরেছ? তাহলে বাহু দৈর্ঘ্য যদি 110 হয় তাহলে এর ক্ষেত্রফলটা কী হবে, বাহু যদি 110 হয় তাহলে তার ক্ষেত্রফল কী হবে বাহু স্কোয়ার মানে 110 তার স্কোয়ার, তাহলে 110 স্কোয়ার করলে কী হবে, তুমি এই শূন্য এখন দেখো না, তাহলে এখানে 11 আছে, 11 স্কোয়ার কত হয় 121, আর এখানে একটা শূন্য তুমি দুটো শূন্য করে দাও, তাহলে 12,100, বুঝতে পেরেছো? তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয় তাহলে দেখো ক্ষেত্রফলটা দেখো প্রথমে কত ছিল 10,000 ছিল, যখন 100 ছিল 10% বাড়িয়ে দিচ্ছি, বাহু কত হয়ে গেছিলো 110, আর ক্ষেত্রফলটা দেখো দেখো বেড়ে গেছে কত 12,100 হয়ে গেছে। তাহলে অঙ্কটা আমরা এরকমভাবেই সমাধান করবো, বুঝতে পেরেছো? 100 ধরে করবে, তাহলে দেখবে খুব সহজেই অঙ্কটি করা যাবে। তাহলে দেখো আমরা এখানে প্রথমে লিখব যে ধরি বর্গক্ষেত্রের প্রাথমিক, ধরি বর্গক্ষেত্রের প্রাথমিক, এগুলো একটু মুছে দিচ্ছি, তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমি ধরে নিলাম যে ধরি বর্গক্ষেত্রের প্রাথমিক বাহু দৈর্ঘ্য, মানে প্রথমে যেটা ছিল সেটাকে প্রাথমিক দিয়ে আমি বোঝাচ্ছি। ধরি বর্গক্ষেত্রের প্রাথমিক বাহু দৈর্ঘ্য 100 একক, ওকে 100 একক আমি ধরে নিলাম। তাহলে বর্গক্ষেত্রের প্রাথমিক বাহু দৈর্ঘ্য আমি 100 একক ধরলাম, তাহলে অতএব বর্গক্ষেত্রের প্রাথমিক ক্ষেত্রফলটা কত হবে, আমরা দেখালাম এটা, বাহু যদি 100 হয় তাহলে তার ক্ষেত্রফল কী করবো বাহু স্কোয়ার করবো, বাহু তো এখানে 100, তাহলে তার স্কোয়ার 100 তার স্কোয়ার এত বর্গ একক হবে এখানে, বুঝতে পেরেছো? তাহলে 100 তার যদি বর্গ করি তাহলে আমরা কী 10,000 পাবো, একটু আগে দেখলাম। তাহলে 100 যেমন আছে রাখবো, আরও দুটো শূন্য অ্যাড করে দেবে, তাহলে এত বর্গ একক। তাহলে বাহুর দৈর্ঘ্য যখন 100 ছিল তখন তার ক্ষেত্রফলটা কত পেলাম 10,000 বর্গ একক। এবার লিখব বাহু 10% বৃদ্ধি করলে, বাহু যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে বাহু দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করলে হবে কত হবে 100 ছিল, তাহলে 100 10% বা 10% করলে কত হয় 10 হয়, তাহলে 100 যোগ 10 হবে সমান সমান 110 একক হবে, বুঝতে পেরেছ? তাহলে বাহু দৈর্ঘ্য প্রথমে ছিল 100, তাহলে 100 10% 10 হয়, তাহলে 10 আরও বাড়বে, বৃদ্ধি পেয়েছে যেহেতু, তাহলে আগে যা ছিল তার থেকে 10 আরও বেশি হবে, তাহলে যোগ করেছি 10টা, তাহলে 110 হয়েছে। তাহলে অতএব আমি লিখতে পারি যে পরিবর্তিত বর্গক্ষেত্রে তাহলে 10% বাড়ানোর ফলে নতুন একটা বর্গক্ষেত্র পেয়েছি, সেই বর্গক্ষেত্রটাকে আমি পরিবর্তিত বর্গক্ষেত্র বলে ডাকছি। তাহলে পরিবর্তিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রে পরিবর্তিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে বাহু স্কোয়ার, বাহু কত পেয়েছি 110, তাহলে তার স্কোয়ার এত বর্গ একক, বুঝতে পারলে? তাহলে দেখো এটা কী করে সমাধান করব, 110 তার যদি আমরা স্কোয়ার করি, তুমি এই শূন্যটাকে এখন দেখবে না, 11 স্কোয়ার, তুমি তো শুধু 11টাকে দেখো, শূন্যটা পরে বসিয়ে দেবে, তাহলে 11 স্কোয়ার কত হয় 11 স্কোয়ার আমরা জানি 121 হয়, আর এখানে একটা শূন্য আছে তার স্কোয়ার করলে এখানে বাইরে দুটো শূন্য হবে, তাহলে এত বর্গ একক, তাহলে 12,100 বর্গ একক। দেখো প্রথমে ছিল 10,000, এখন দেখো বাহু দৈর্ঘ্য বাড়ানোর ফলে ক্ষেত্রফল বেড়ে গেছে, তাহলে লিখবো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত সেটা লিখবো
ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? তাহলে এটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব 12,100 থেকে 10,000 তুমি বিয়োগ করে দাও, এত বর্গ একক, তাহলে কত পাবে? 12,100 থেকে যদি 10,000 বাদ দিই তাহলে আমরা পাবো 2,100, 2,100 বর্গ একক। ওরা বিয়োগ করে নেবে 2,100, মুখোমুখি তোমরা ক্যালকুলেশন করতে পারবে। তাহলে দেখো ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে কত? 2,100 বর্গ একক, কিন্তু আমাকে জানতে চাইছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে লিখবো অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে, এটা জানতে চাইছে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পেয়েছে? দেখো শতকরা বৃদ্ধি পেয়েছে সেটা নির্ণয় করার জন্য কী করতে হবে, মানে 100-র মধ্যে কত বৃদ্ধি পেয়েছে। তাহলে 2,100, তাহলে 2,100 বৃদ্ধি পেয়েছে কতর মধ্যে? 10,000-এ। প্রথমে যেটা ছিল সেটা নিচে, তার সাপেক্ষে দেখবো কত বেড়েছে। 10,000-এ বেড়েছে কত? 2,100, তাহলে 10,000টা নিচে রাখতে হবে। 10,000-এ বেড়েছে 2,100, তাহলে 100-তে কত শতকরা, বুঝতে পেরেছো? তাহলে এই শূন্যের সাথে এই শূন্যটা কাটো, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, এই শূন্যের সাথে এই শূন্য, এই শূন্যের সাথে এই শূন্য, তাহলে 21 পাচ্ছি আমি এখানে। তাহলে 21, বুঝতে পেরেছো? তাহলে 21% হবে এটার উত্তর, বোঝা গেল? তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে কত? 21%। এটি হয়ে গেল 20 দাগের 1-এর অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 20 দাগের 2-এর অঙ্কে। দেখো 20 দাগের 2-এর অঙ্কে এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো আগের অঙ্কে বর্গক্ষেত্রের দিয়েছিল, এটা আয়তক্ষেত্রের দিয়ে দেওয়া হয়েছে। তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে 10% বাড়িয়েছে আর প্রস্থটাকে কমিয়ে দিয়েছে, তাহলে ক্ষেত্রফলের কী পরিবর্তন আসবে সেটা আমাদের জানতে হবে। দেখো মনে করো না তুমি এটা হলো একটা আয়তক্ষেত্র, এটা হলো একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের প্রাথমিক মনে করো না এটা হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা ধরে নাও তুমি 100 একক, ওকে 100 একক, আর প্রস্থটাকে তুমি 100 এককে ধরে নাও। মনে করো না প্রাথমিকভাবে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 ছিল, প্রস্থ 100 একক ছিল, তাহলে তার ক্ষেত্রফলটা কী হবে? এই 100 সাথে 100 গুণ করবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ করবো, তাহলে 100 সঙ্গে 100 গুণ করলে কী পাবো? 10,000 পাবো, বুঝতে পেরেছো? তাহলে প্রাথমিকভাবে এই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য যদি 100 হয়, প্রস্থ যদি 100 হয়, তাহলে তার ক্ষেত্রফলটা কী হবে? 10,000 বর্গ একক হবে। এবার দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিয়েছে, দৈর্ঘ্যটা আগের থেকে একটু বেশি বড় হয়ে যাবে, দৈর্ঘ্যটাকে বাড়িয়েছে তাহলে লম্বাতে বেশি হবে, আর প্রস্থটাকে কমিয়ে দিয়েছে, 10% বাড়ানো হয়েছে দৈর্ঘ্যকে, আর প্রস্থ 10% কমিয়ে দিয়েছে, এরকম সরু হয়ে যাবে। তাহলে তার ক্ষেত্রফলের কী পরিবর্তন আসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো দৈর্ঘ্য বাড়িয়েছে, তাহলে দৈর্ঘ্য প্রথমে কত ছিল? 100 ছিল, 100 একক ধরে দিয়েছিলাম আমি, তাহলে 10% বাড়িয়েছে, 110% করলে 10 হয়, তাহলে আগে তো 100 ছিল, 10% করলে 10 বাড়বে, তাহলে 110 হবে দৈর্ঘ্যটা এখন। আর প্রস্থ প্রথমে কত ছিল? 100 ছিল, এখন 10% কমিয়ে দিয়েছে, হ্রাস করা হয়েছে, তাহলে 110% করলে তো 10 হয়, তাহলে আগের থেকে 10 কমে যাবে, তাহলে এখন 90 হয়ে যাবে। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? এই 110-এর সাথে দৈর্ঘ্য গুণ প্রস্থ করবো, দৈর্ঘ্য কত পেয়েছে নতুন? 110, প্রস্থ কত পেলাম? 90, তাহলে এটাকে গুণ করলে কত হবে? 11 সাথে 9 গুণ করলে কত হয়? 9 11 99, আর এখানে একটা শূন্য একটা শূন্য। দেখো প্রথমে ক্ষেত্রফলটা কত ছিল? 10,000, যখন দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই যখন 100 করেছিল তখন ক্ষেত্রফলটা কত পেলাম? 10,000 পেলাম। আর দৈর্ঘ্যটাকে 10% বাড়ানোর ফলে দৈর্ঘ্যটা 110 হয়েছে, আর প্রস্থকে 10% কমানোর ফলে 90 হয়েছে, তখন তার ক্ষেত্রফলটা কত পাচ্ছি? 9,900, মানে 100 কমে গেছে। তাহলে ক্ষেত্রফলটা আগের থেকে কী হচ্ছে? এখানে হ্রাস পেয়েছে। তাহলে দেখো আমরা অঙ্কটা এবার কীভাবে করবো। দেখো তাহলে আমরা এখানে লিখবো যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়েই 100 একক, ইউনিট ধরে নিলাম। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই 100 একক ধরে নিলাম। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, যেটা আমি ওখানে দেখালাম। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই 100 করে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 100 গুণ 100 করবো, বোঝা গেল? এখানে তুমি কি লিখবো? বর্গ একক লিখবে। এটা আমি মুছে দিচ্ছি, তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমি লিখবো বর্গ একক। তাহলে দেখো 100 সঙ্গে 100 গুণ করলে কত হয়? 10,000 হয়, তাহলে 10,000 বর্গ একক, বুঝতে পেরেছো?
তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই যদি 100 একক হয় তখন তার ক্ষেত্রফলটা আমরা কত পাচ্ছি? 10,000 বর্গ একক পাচ্ছি। এবার লিখবো দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয় আর প্রস্থ যদি 10% কমানো হয় তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফলটা কী হবে? তাহলে লিখবো এখানে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ালে হবে কত হবে বলো তো? তাহলে 10% বাড়ালে আমি নতুন দৈর্ঘ্যটা কত পাবো? প্রথমে তো 100 ছিল, 100 10% করলে 10 হয়, তাহলে 10 আরও বাড়বে মানে যোগ হবে, তাহলে 10 যোগ করে দাও, তাহলে 110 একক। বুঝতে পেরেছ? আয়তক্ষেত্রের প্রস্থ 10% যদি হ্রাস করা হয়, মানে কমিয়ে দিয়েছে, 10% হ্রাস করলে হবে কত হবে বলো তো? প্রথমে প্রস্থ কত ছিল? 100 ছিল, তাহলে 100 10% করলে 10 হয়, তাহলে 10 এবার কমে যাবে, হ্রাস মানে কি কমে যাওয়া, তাহলে বিয়োগ করেছি তার জন্য, তাহলে 90 হবে। 100 থেকে 10 বাদ দিলে 90 একক। বোঝা গেল? এবার অতএব তাহলে পরিবর্তন করে এই আয়তক্ষেত্রটা পাওয়া গেছে, তাহলে পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে পরিবর্তিত আয়তক্ষেত্র যেটা পেলাম তার ক্ষেত্রফলটা কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। নতুন দৈর্ঘ্য কত পেয়েছি? 110, নতুন প্রস্থ কত পেয়েছি? 90। এই দুটোকে এবার গুণ করবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। 110 গুণ 90 বর্গ একক। তাহলে শূন্যগুলো তুমি এখন দেখবে না, 11 সাথে 9 গুণ করলে কত হয়? 9 11 99। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 9900 বর্গ একক। এবার তুমি কি লিখবে? দেখো প্রাথমিকভাবে ক্ষেত্রফলটা কত ছিল? 10,000 বর্গ একক। এখন দৈর্ঘ্য প্রস্থ উভয় চেঞ্জ করার ফলে নতুন যে পরিবর্তিত যে আমি আয়তক্ষেত্রটা পেয়েছি তার ক্ষেত্রফলটা কত? 9900। তাহলে কমে গেছে, আগে 10,000 ছিল, এখন দেখো 9,900 হয়ে গেছে, তাহলে ক্ষেত্রফল কী হয়েছে? কমেছে। তাহলে লিখবো ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, বৃদ্ধি কিন্তু পাইনি এখানে, তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কত বলো তো? আমি এটা থেকে এটা বিয়োগ করে দেবো, বড় সংখ্যাটা থেকে ছোটো সংখ্যা বাদ দিয়ে দাও, তাহলে 10,000 সেখান থেকে বিয়োগ করে দেবো 9,900 এত বর্গ একক। তাহলে 100 ডিফারেন্স হচ্ছে এখানে, তাই না? তাহলে লিখবে 100 বর্গ একক। বুঝতে পারছো? তাহলে 100 বর্গ একক কি হয়ে গেছে? কমে গেছে। কিন্তু আমাকে জানতে চাইছে এখানে শতকরা কত কমেছে, তাহলে ক্ষেত্রফল লিখবো অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে। ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে কত? তাহলে ক্ষেত্রফলটা শতকরা কত হ্রাস পেল? দেখো 100 হ্রাস পেয়েছে কত? প্রথমে যেটা ছিল 10,000 কমেছে কত? 100। তাহলে 10,000 কমেছে 100, তাহলে পার্সেন্টেজ বের করতে চাইছি শতকরা, তাহলে 100তে কত হবে সেটা আমাকে জানতে চাওয়া হয়েছে। দেখো এটা কাটাকাটি করে দাও, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, এই শূন্যের সাথে এই শূন্যটা, এই শূন্যের সাথে এই শূন্যটা, তাহলে 1% হচ্ছে। তাহলে ক্ষেত্রফল কিন্তু তাহলে 1% কমে যাবে, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয় আর প্রস্থ যদি 10% কমানো হয় তাহলে ক্ষেত্রফলটা 1% আগের থেকে কমে যাবে। এটাই হয়ে গেল 20 দাগের 2 অঙ্কের সমাধান। দেখো 20 দাগের এটা হচ্ছে 2। বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা চলে যাব 20 দাগের 3 অঙ্কে। দেখো 20 দাগের 3 অঙ্কে এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো একটি আয়তক্ষেত্র রয়েছে, সেই আয়তক্ষেত্রের কর্ণের পরিমাপ এখানে বলা হয়েছে 5 সেমি। দেখো আয়তক্ষেত্রে দুটো কর্ণ হয়, দুটো কর্ণ কিন্তু সমান মাপের হয়। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রে একটি প্রস্থের উপর একটি লম্ব অঙ্কন করা হয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত হবে? দেখো আমরা 20 দাগের 3 এই অঙ্কের সমাধান দেখব। দেখো এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে কি? এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি আয়তক্ষেত্র রয়েছে, মনে করো না এটি হলো একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের কর্ণের মাপ বলে দিয়েছে কত? 5 সেমি। এটি হলো একটা কর্ণ আর এটি হলো আরেকটা কর্ণ। আয়তক্ষেত্রে দুটি কর্ণ হয় এবং কর্ণ দুটি কি হয়? সমান হয়। বুঝতে পেরেছো? আয়তক্ষেত্রে কর্ণদ্বয়
পরস্পর সমান হয়। আর কর্ণদ্বয় দেখো এখানে ছেদ করেছে, এই ছেদবিন্দুতে কর্ণদ্বয় ছেদবিন্দু। তুমি এই আয়তক্ষেত্রের একটা নাম নিয়ে নাও, এ বি সি ডি হলো একটা আয়তক্ষেত্র, আর এর দুটি কর্ণ, একটা হচ্ছে এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ, আর এই কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দু থেকে প্রস্থের উপর একটা লম্ব অঙ্কন করা, যে কোনো একটা প্রস্থ নাও, এই একটা প্রস্থ আছে, এই একটা প্রস্থ আছে, আমি এদিকে নিচ্ছি। তাহলে যেখানে ছেদ করেছে কর্ণদ্বয় সেখান থেকে এই প্রস্থের উপর আমি একটা লম্ব অঙ্কন করলাম এরকমভাবে, এর নাম আমি দিয়ে দিলাম এই সিডি। সিডির ওপর এই ওপিটা মনে করে না লম্ব, হয়ে গেল। এই সিডি বাহুর ওপর এই ওপিটা লম্ব অঙ্কন করলাম, বোঝা গেল। এই লম্বাটা দৈর্ঘ্য কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে কত, 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেমি। আর কর্ণ এখান থেকে এই কর্ণ এবং এখান থেকে এই কর্ণ দুটোর মাপে কত, 5 করে করে, কারণ আমরা জানি আয়তক্ষেত্রে কর্ণদ্বয় সমান হয়, বুঝতে পেরেছ। আর এখান থেকে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো একটা প্রস্থ, আমি এই সিডি প্রস্থ নিয়েছি, তার উপর একটা লম্ব অঙ্কন করেছি ওপি, এর মাপটা এই লম্বটা এখান থেকে এইটুকুনি কত দেওয়া আছে, 2 সেন্টিমিটার দেওয়া আছে। জানতে কি চাইছে, এই যে আয়তক্ষেত্রটা রয়েছে এ বি সি ডি আয়তক্ষেত্রটা, এর প্রস্থ অর্থাৎ এ থেকে বি এই মাপটা, অথবা তুমি সি থেকে ডি এই মাপটা তোমাকে জানতে হবে। দেখো তুমি কী করে নির্ণয় করবে, দেখো তুমি লিখবে যে এ বি সি ডি আয়তক্ষেত্রের এসি আর বিডি হচ্ছে কি কর্ণ, এদের পরিমাপটা দেওয়া আছে, এখানে লিখবো আমরা যে এ বি সি ডি আয়তক্ষেত্রের এ বি সি ডি আয়তক্ষেত্রের এসি ও বিডি দুটি কর্ণ। দেখো এ থেকে সি একটা কর্ণ আর বি থেকে ডি একটা কর্ণ, তাহলে বিসি এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে কোন জায়গায়, এই জায়গায় ছেদ করেছে, এই জায়গাটার নাম কি দিয়েছে ও, তাহলে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পেরেছ, তাহলে ও বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো তোমরা এই জায়গাটাতে কি হচ্ছে, দেখো দেখো এখান থেকে এটা হচ্ছে কি ও, ও পি, তাহলে এখান থেকে যদি এটা যদি 2 সেমি হয়, তাহলে এই জায়গা থেকে যেখানে কর্ণদ্বয় ছেদ করেছে এখান থেকে এখানটা এদিকে এটাও কিন্তু 2 সেমি হবে, কারণ এখান থেকে এটার দৈর্ঘ্য যা, এখান থেকে এটা দৈর্ঘ্য তাই। তাহলে আমি যদি এ মানে এ ডি যদি বের করতে চাই, তাহলে আমি কি নির্ণয় করবো, বা বিসি নির্ণয় করতে চাইছি, আমি দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাইছি এ আয়তের ক্ষেত্রে, তাহলে কি হবে, তাহলে তুমি লিখবে কি, অতএব বলতে পারো তুমি যে বিসি সমান সমান, মানে বিসি মানে এই মাপটা আমি জানতে চাইছি পুরোটা, দৈর্ঘ্যটা মাপতে চাইছি, তাহলে কী করে পাবো, এখান থেকে এইটুকুনি যদি 2 হয় তাহলে এখান থেকে এটাও কি হবে, একই মাপের হবে। তাহলে আমি বিসি নির্ণয় করতে চাইছি, মানে এখান থেকে পুরোটা নির্ণয় করতে চাই, মানে এখান থেকে এটা নির্ণয় করা যায়, এখান থেকে এটাও সে একই ব্যাপার। তাহলে বিসির মাপটা আমরা কী করে পাবো, এখানে লিখবো 2 ইন্টু মানে এই যে ওপি, এটার নাম আছে ওপি, ওপি ডবল হবে, তাহলে 2 ইন্টু ওপি। তাহলে দেখো 2 যেমন আছে রাখলাম, ওপি ও থেকে পি এর মাপটা কত আছে, 2 আছে, তাহলে 2 দিয়ে কত হবে, 4 হবে, তাহলে 2 দিয়ে কত পেলাম আমরা 4, তাহলে 4 সেন্টিমিটার পেলাম আমরা, অর্থাৎ এখান থেকে এটা কত পেলাম, 4 সেন্টিমিটার পেলাম। আর এই কর্ণটা দেখো, এই কর্ণের মাপ কত ছিল কোয়েশ্চেনে দেওয়া, এটা ছিল 5, এই পুরোটার মাপটা কত 5। দেখো এগুলো আমি একটু মুছে দিচ্ছি, দেখো তাহলে আমরা বুঝতে পারবে। এখান থেকে এই কর্ণের মাপ দেওয়া ছিল কত 5, এটার মাপটা দেওয়া ছিল 5 সেন্টিমিটার, আর এখান থেকে দেখো এটা আমরা নির্ণয় করলাম কত 4 সেন্টিমিটার। তাহলে এই প্রস্থটা আমরা নির্ণয় করে দিতে পারবো। এবার দেখো এখান থেকে এটা আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি হয়, সমকোণ বা 90 ডিগ্রি হয়, এখানে একটা সমকোণ তৈরি হয়েছে। তাহলে একটা সমকোণের ত্রিভুজের এই সামনের এই বাহুটা, এই কর্ণটা, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি লম্ব। তাহলে লম্বের মাপটা আমার দরকার, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, নাম কি বি সি ডি, একটা সমকোণী ত্রিভুজ। এখানে লিখব যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বি সি ডি থেকে পাই, দেখো যেটা আমি লাল কালি দিয়ে মার্ক করে রেখেছি সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ বি সি ডি থেকে পাই কি পাচ্ছি, এটা হচ্ছে অতিভুজ। আমরা জানি কি, আমরা জানি অতিভুজের স্কয়ার, পাইথাগোরাস থিওরেম আমরা প্রয়োগ করব এখানে, অতিভুজ তার স্কয়ার সমান সমান কি হয়, লম্ব তার স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার। বোঝা গেল। তাহলে আমার কোন মাপটা দরকার এখন, আমার দরকার এই যে এইটা, এই মাপটা দরকার, প্রস্থটা দরকার। এটাকে কি, এটা এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব। তাহলে দেখো লম্বটা কি হবে, লম্বটা এদিকে রেখে এটাকে ভূমিকে এদিকে পাঠিয়ে দিলে বিয়োগ হয়ে যাবে। তাহলে লম্ব তার স্কয়ার সমান সমান কি হবে, অতিভুজের স্কয়ার মাইনাস কি করব, ভূমি স্কয়ার করব।
বুঝতে পারলে? দেখো লম্বটাকে এখানে, লম্বটা হচ্ছে এখানে সিডি, তাহলে লম্ব দেখে আমি সিডি লিখলাম, তার স্কোয়ার সমান সমান অতিভুজকে এখানে, অতিভুজটা হচ্ছে দেখো বিডি, তাহলে বিডি তাহলে তার স্কোয়ার মাইনাস ভূমি কোণটা এই দেখো এটা বিসি, তাহলে বিসি তার স্কোয়ার। দেখো এখানে আমি সমাধান করছি এবার। দেখো সিডি এটার মানই তো আমাকে জানতে হবে, তাহলে সিডি তার স্কোয়ার যেমন আছে রেখে দাও সমান বিডি, বিডির মান দেখো আমরা জানি এখানে বি থেকে ডি এর মানটা কত 5, কারণ কর্ণ এটা, তাহলে তার স্কোয়ার মাইনাস তারপরে গেছে বিসি, বিসির মাপ দেখো দেওয়া আছে কত পেয়েছে, এটা নির্ণয় করেছে আমরা। দেখো এই দেখো বিসি কত 4, তাহলে 4 তার স্কোয়ার, তাহলে সিডি স্কোয়ার সমান সমান কত 5 স্কোয়ার কত হয় 25 হয়, মাইনাস 4 স্কোয়ার কত হয় 16, তাহলে সিডি সমান সমান কী যাবে, দেখো এটা সিডি স্কোয়ার তুলে দিলে বর্গমূল হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে 25 থেকে যদি আমরা 16 বাদ দিলে 9 হবে, তাহলে 9 এর বর্গমূল করে দেবো, তাহলে সিডি সমান সমান কত পাবো 3 পাবো। তাহলে সিডি মানে কোনটা, এই দেখো এইখান থেকে এটা, এটা আমরা কত পেলাম 3 সেন্টিমিটার পেলাম। আর এটা কি, এটা হচ্ছে এই আয়তক্ষেত্রটা, এই যে এবিসিডি এই যে আয়তক্ষেত্রটা রয়েছে, এই আয়তক্ষেত্রটা কি এটা প্রস্থ, তাহলে আমরা কি নির্ণয় করতে পেরেছি, যে এই আয়তক্ষেত্রটা প্রস্থ নির্ণয় করতে বলেছিল, তাহলে এখানে আমরা লিখবো অতএব আয়তক্ষেত্রের প্রস্থ 3 সেমি। তাহলে বুঝতে পেরেছ যে অঙ্কটি কীভাবে সমাধান করলাম আমরা। এবার আমরা চলে যাব 20 দাগে 4 অঙ্কে। দেখো 20 দাগে 4 অঙ্কে এখানে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে 2√2 সেমি হলে বর্গক্ষেত্রটির প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে নির্ণয় করতে দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হয়েছে একটি বর্গক্ষেত্র রয়েছে, মনে করো না তুমি এটা হলো একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটির কর্ণদ্বয় তো সমান হয়, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ কী হয় পরস্পর সমান হয়। মনে করো না এ বি সি ডি হলো একটা বর্গক্ষেত্র, আমি একটা নাম দিলাম বর্গক্ষেত্রটির এ বি সি ডি, তাহলে বিডি হচ্ছে একটা কর্ণ আর এই এসি হচ্ছে অপর একটি কর্ণ, দুটো কর্ণ কী হবে সমান হবে, তাহলে কর্ণদ্বয় পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, এটা আমি একটা নাম নিয়ে নিলাম ও বিন্দু। তাহলে ছেদ বিন্দু থেকে যে কোনো বাহুর উপর একটা লম্ব অঙ্কন করো, আমি নিচের দিকে করছি, এইখান থেকে মনে করো এই বিসির উপর একটা লম্ব অঙ্কন করলাম, এর নাম নিলাম আমি ওপি, তাহলে বিসির উপর হচ্ছে ওপি লম্ব। বুঝতে পেরেছো, এখানে যে লম্বটা এখানে অঙ্কন করা হয়েছে এখান থেকে এটা কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে এটা, তাহলে এর দৈর্ঘ্যটা কোয়েশ্চেনে দেওয়া আছে কি 2√2। দেখো এখানে বলা হয়েছে দেখো যে বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে, দেখো সেন্টিমিটারে দেওয়া আছে এটা, তাহলে 2√2 সেমি হলে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য কত হবে। দেখো এসি আর বিডি যে কর্ণ রয়েছে এই প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আগের অঙ্কের মতো দেখো এটা হচ্ছে এই ও বিন্দুটা কি মিডলে রয়েছে ঠিক, তাহলে এখান থেকে এইটুকুনি যদি 2√2 হয়, এখান থেকে এটাও কি হবে এই পয়েন্ট থেকে এই বাহুর উপর এই এডির উপর যদি আমি একটা লম্ব অঙ্কন করি এখান থেকে এটা, তাহলে এটাও কী হবে বলো তো, এটাও কিন্তু 2√2 এই পরিমাপেরই হবে। তাহলে এখান থেকে এইটুকুনি যদি 2√2 আবার এখান থেকে এটা হচ্ছে 2√2, তাহলে পুরোটা আমি পেয়ে যাবো এখান থেকে এতটা, তাহলে 2√2 তার সাথে যদি 2 গুণ করি 2 2 4√2 পাবো, তাহলে এই বাহুটা কী পাচ্ছি আমি 4√2, এটা পেয়ে যাওয়া মানে কি বর্গক্ষেত্রটি বাহুটা পেয়ে যাচ্ছে কত 4√2 পেয়েছে, কারণ এই মাপ আর এই মাপটা তো সমান। বুঝতে পেরেছো, তাহলে আমরা প্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে নেব। তাহলে আমরা প্রথমে লিখবো এখানে যে এ বি সি ডি বর্গক্ষেত্রের এ বি সি ডি বর্গক্ষেত্রের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এটা তুমি একটু লিখবে এখানে। তাহলে এ বি সি ডি যে বর্গক্ষেত্র রয়েছে তার এই এসি আর এই বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, তার ফলে দেখো এখানে এই যে আমি কি বললাম এটা এই যে ও থেকে পি মানে এখানে লিখবো ওপি লম্ব কি এই যে ওপিটা এটা হচ্ছে ও পয়েন্ট, ওপি থেকে ওপি এই লম্বটা কার উপর টানা হয়েছে বিসি, তাহলে ওপি লম্ব বিসি, তাহলে ওপি লম্ব বিসি। এবার দেখো ওপি এর মাপটা দেওয়া আছে কত, ওপির মাপটা দেওয়া আছে 2√2, তাহলে ওপি যদি 2√2 হয় তাহলে যদি আমি এবি বের করতে চাই তাহলে কি পাবো, বা তুমি এখানে আরেকটা নাম নিয়ে নিতে পারো যেখান থেকে নাম নাম কিউ, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ওপি সমান সমান ও কিউ হবে। তাহলে ওপি ও থেকে পি এটার মাপ যা হবে ও থেকে কিউ এটার মাপও তাই হবে, তার জন্য আমি এখানে সমান লিখেছি দুটোই কি
2√2 সেমি করে হবে, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে পি থেকে কিউ এটা আমরা কী করে পাবো? তাহলে পি কিউ কত হবে পুরোটা, তাহলে পি কিউ সমান সমান কী হবে 2√2 ইন্টু কত পাবো 2 পাবো, ডবল হবে 2√2 তার ডবল হবে, তাহলে 2 কত হবে 4, তাহলে 4√2, তাহলে পি কিউ পি থেকে কিউ মানে এখান থেকে নিয়ে পুরো এতটা এটা পেলাম কত 4√2, আর এটা পেয়ে যাওয়ার অর্থ হচ্ছে কি এ বি। তাহলে এখানে লিখবো আমরা যে পি কিউ সমান সমান এই পি কিউর সাথে সমান সমান কি এই এ বি করে দিলাম, আমি যে কোনো একটা বাহু সমান করে দিলাম, এটা সমান কত 4√2 এত সেন্টিমিটার পেলাম। এবার দেখো তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানতে পারি তাহলে সেখান থেকে আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, কারণ আমরা বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের রাশিমালা জানি। তাহলে এখানে লিখবো এবার যে এ বি সি ডি বর্গক্ষেত্রের ABCD বর্গক্ষেত্রে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে ABCD যে বর্গক্ষেত্র রয়েছে তার প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য কী করে পাবো? আমরা রাশিমালাটা জানি কি √2 গুণ বাহু, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার রাশিমালা। এবার দেখো √2টা যেমন আছে তুমি রেখে দাও, গুণ বাহু কত, দেখো বাহুটা কত পেয়েছি 4√2, তাহলে 4√2 লিখে দাও। √2 এর সাথে √2 গুণ করলে কত হয় 2 হয়, তাহলে 4 আর √2 গুণ করলে কী হবে 2 হবে, তাহলে 4 দুগুণে কত পাবো 8 পাবো, তাহলে 8 সেমি। তাহলে এখানে যে কর্ণগুলো ছিল এই বিডি আর হচ্ছে এসি এদের প্রত্যেকটা কর্ণ কত করা হবে 8 করে করা হবে, বুঝতে পেরেছো? তাহলে এটি হয়ে গেল 20 দাগের 4 অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 20 দাগের 5 অঙ্কে। দেখো এবার আমরা সমাধান করে নেব 20 দাগের 5 অঙ্কটি। 20 দাগের 5 অঙ্কে এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে দেওয়া হয়েছে। দেখো আমরা 20 দাগের 5 অঙ্কের সমাধান দেখব। দেখো এখানে বলা হয়েছে কি একটি আয়তক্ষেত্র রয়েছে, মনে করো না এটি হলো একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, এর পরিসীমাটা অর্থাৎ এই 4টে বাহুর সমষ্টি দেওয়া আছে, পরিসীমা কত 34 সেন্টিমিটার, এটা প্রশ্নের মধ্যে গিভেন এটা দেওয়া আছে। আর এই আয়তক্ষেত্রে কী দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ এই 4টি বাহু দ্বারা ভেতরে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটার মাপটা দেওয়া আছে কত 60 বর্গ সেন্টিমিটার। আমি রাফলি লিখে রাখছি এগুলো। তাহলে পরিসীমা দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, ওকে। এবার দেখো তোমাকে জানতে কি চাইছে এই যে আয়তক্ষেত্রটা রয়েছে এর প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য কত হবে, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, এই দুটো কর্ণই কিন্তু সমান হয় আয়তক্ষেত্রের। তাহলে এই আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য তোমাকে মেজারমেন্ট করতে দেওয়া হয়েছে। দেখো এই যে আয়তক্ষেত্রটা রয়েছে এই দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে কিন্তু কোনো তথ্য কোয়েশ্চেনের মধ্যে দেওয়া নেই। তাহলে আমি ধরে নেব এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে x সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে y সেন্টিমিটার। তাহলে এটা তুমি এখানে লিখবে যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেন্টিমিটার এবং প্রস্থ কত, প্রস্থ হচ্ছে y সেন্টিমিটার। তাহলে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় আমি ধরে নিলাম কত, দৈর্ঘ্য হচ্ছে x সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে y সেন্টিমিটার। তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি x হয় আর প্রস্থ যদি y হয় তাহলে এর কর্ণের দৈর্ঘ্যটা কী হবে বলো তো, বা পরিসীমাটা, আগে পরিসীমাটা নির্ণয় করো না তুমি, তাহলে পরিসীমাটা কত হবে? তাহলে দেখো অতএব তাহলে আমি পরিসীমা লিখবো যে আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য যদি x হয় প্রস্থ যদি y হয় তাহলে তার পরিসীমাটা কী হবে, পরিসীমা নির্ণয়ের রাশিমালা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 জামান আছে রাখলাম, দৈর্ঘ্য কত x প্লাস প্রস্থ কত y, তাহলে 2 ইন্টু x প্লাস y এত সেন্টিমিটার। তাহলে এটা আমরা কি পরিসীমা পেলাম, এটা পেলাম আমরা আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো আর আয়তক্ষেত্রের পরিসীমা কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে 34, তাহলে এটাও পরিসীমা আবার এটাও পরিসীমা, তার দুটো সমান করে দাও। এবার তাহলে এখানে তুমি লেখো প্রশ্নানুসারে তাহলে প্রশ্নানুসারে তুমি কি লিখবে এটা সমান সমান এটা, কারণ দুটোই পরিসীমা। তাহলে 2 ইন্টু x প্লাস ওয়াই সমান কত 34, বুঝতে পারছো?
তাহলে এটাও পরিসীমাকে নির্দেশ করছে, এটাও পরিসীমাকে নির্দেশ করছে, তার জন্য দুটোকে সমান করেছি। তাহলে দেখো এই দুইটা দেখো বাম দিকে সমানে বাম দিকে এক্স প্লাস ওয়াইয়ের সাথে গুণ আকারে রয়েছে, এটাকে যদি ডান দিকে পাঠিয়ে ভাগ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে 34 যেমন আছে রাখো, আর 2 এদিকে সে ভাগ, ভাগ মানে নিচে লেখো, 2 দিয়ে কেটে দাও, 2 17 কত হয় 34। তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা কত পেলাম 17 পেলাম। এবার তোমার কাজ হবে এই যে উভয় পক্ষকে তুমি বর্গ করে দাও, সমানে দেখো বাম দিকে এক্স প্লাস ওয়াই রয়েছে আর ডান দিকে রয়েছে 17, তাহলে উভয় পক্ষকে আমি বর্গ করে দেবো, বর্গ মানে স্কোয়ার করে দেবো, এক্স প্লাস ওয়াই এর মাথায় স্কোয়ার করলাম, আর এদিকে 17 রয়েছে তার মাথা তো আমি স্কোয়ার বা বর্গ করলাম, এখান থেকে ব্যাকেটের মধ্যে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে দেখো এটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বির হোল স্কোয়ার, এটাকে ভেঙে দাও, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার, এ মানে এখানে এক্স প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বা এ স্কোয়ার প্লাস 2ab, 2 করতে 2, এ করতে এখানে এক্স, বি করতে এখানে ওয়াই, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে এখানে ওয়াই, তাহলে তার স্কোয়ার, আর 17 স্কোয়ার কত হয় 17 স্কোয়ার করলে তুমি 289 পাবে, 17 সাথে 17 গুণ করে দাও, এটা তোমরা জানো। এবার দেখো এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে তুমি বাম দিকে রাখো, সমান সমান 289 যেমন আছে ডান দিকে তেমন রেখে দাও, আর প্লাস 2xyটাকে সমানের ডান দিকে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস 2xy হয়ে যাবে, এটা বুঝতে পারলে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমি সমানে বাম দিকে রাখলাম, আর প্লাস 2xyকে আমি সমানের ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আমি উপরের অংশটুকু একটু মুছে দিচ্ছি, ওকে, আমি উপরে লিখছি, তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 289 মাইনাস 2xy রয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমি কি লিখতে পারি 289 যেমন আছে রাখো এখানে, মাইনাস 2 ইন্টু xy। দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া ছিল না 60 বর্গ সেমি, ক্ষেত্রফল মানে কি দেখো দৈর্ঘ্য ছিল এক্স আর প্রস্থ ছিল কত ওয়াই, তাহলে দৈর্ঘ্য কত এক্স, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে মানে এক্সের সাথে ওয়াইকে গুণ করলে আমরা কত 60 পাবো, তাহলে এক্স আর ওয়াই, এক্স ইন্টু ওয়াই এর গুণফলটা কত 60, তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় আমরা কত লিখবো, আমরা এখানে 60 লিখতে পারি, বুঝতে পেরেছো। তাহলে দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 289 থেকে যদি আমি বিয়োগ করি 289 মাইনাস 2 এর সঙ্গে 60কে গুণ করলে কত হবে 120 হবে। আর এখানে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি, কারণ ক্ষেত্রফল কোয়েশ্চেনের মধ্যে দেওয়া ছিল কত 60 বর্গ সেমি, তাহলে এই আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল যদি 60 বর্গ সেমি হয়, এই ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করি কি করে, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে, দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই এর মানটা কত 60, এক্স ওয়াই দেখো এক্স ওয়াই জায়গায় আমি 60 লিখেছি, তার জন্য ভ্যালুটা পুট করেছি, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হয় 289 থেকে তুমি 120 বাদ দিয়ে দাও, তুমি মাইনাস করো 289 থেকে 120 মাইনাস করে দাও, তাহলে এটা 9 পাচ্ছ, এটা পাচ্ছ 6, এটা পাচ্ছ 169, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 169 পেলাম। দেখো আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি কি বলতো, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এখানে দৈর্ঘ্যটা এক্স রয়েছে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তার মাথায় যদি রুট থাকে তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। দেখো এখানে যদি আমি একটা রুট চিহ্ন দিয়ে দিতে পারি, এবার রুট দিয়ে দিলাম, তাহলে আমি সমানের বাম দিকে যদি রুট চিহ্ন ব্যবহার করি তাহলে সমানের ডান দিকেও আমাকে রুট চিহ্ন ব্যবহার করতে হবে, তাহলে বাম দিকে যেমন আছে রাখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, আর 169 এর বর্গমূল কত হয় 13 হয়, তাহলে আমরা দেখো এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমরা কত পেলাম 13 পেলাম। তাহলে বুঝতে পেরেছো আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আমরা কী করে নির্ণয় করলাম 13, এটি হয়ে গেল এই অঙ্কের সঠিক সমাধান। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। আর তোমরা প্রত্যেকটা ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দিও, ঠিক আছে।